সুপ্রিয় পরীক্ষার্থী, তোমরা যারা 2027 সালে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারে দেখো, তোমাদের যে 60 মার্ক গ্রামার আসবে, সেই 60 মার্কের গ্রামার মধ্যে 5 মার্ক আসবে ইউজেস অফ ক্লজ অ্যান্ড ফ্রেজেস অথবা কমপ্লিটিং সেন্টেন্স। আমরা যে নামেই ডাকি, আমাদের আহ, এই টপিকটা অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স টপিকটা আমাদের জন্য, আমরা যারা পরীক্ষা দিই, অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দিচ্ছ 2027 সালে, অনেকের জন্য ভীতিকর অবস্থা। আমি অফলাইন বা অনলাইন ক্লাসগুলোতে সব সময় শুনেছি যে স্যার এইটা আসলে পারি না, যে আহ, অনেকগুলো গ্রামার, তো মাত্র 5 মার্কের জন্য 10টা কোশ্চেন অ্যান্সার করতে হয়। আবার এটার জন্য অনেকগুলো গ্রামার জানা লাগে, বিশেষ করে রাইট ফ্রম ভার্বসের প্রায় ম্যাক্সিমাম রুলসই সব জানা লাগে, আয়ত্ত করা লাগে, এবং পাশাপাশি আমাদের একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করা লাগে। আসলে দেখো, এই টপিকটা যদি তুমি বুঝে বুঝে করো তাহলে তোমার জন্য দেখবা যে খুবই সহজ। এবং আরেকটু কথা বলি, তোমরা ঠিক ইন্টারমিডিয়েট পরীক্ষার পরেই কিন্তু বিশ্ববিদ্যালয় বা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে, পরীক্ষা দিবে। তো তখন কিন্তু তোমার এই রাইট ফর্ম অফ ভার্বসের পাশাপাশি এই কমপ্লিটিং সেন্টেন্স যদি তুমি খুব ভালো করে, অর্থাৎ পড়ার মতো করে যদি তুমি পড়াশোনা করো, তাহলে দেখবা যে তোমার ভর্তি পরীক্ষার, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি অনেকাংশেই এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো আমরা এই যে আমাদের যে ধারাবাহিক আয়োজন, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্সের যে ধারাবাহিক আয়োজন, তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, সো তাদের এই ক্লাসগুলো নিয়মিত যদি তুমি করো তাহলে দেখবে যে তোমাদের আস্তে আস্তে আশা করি কোনো সমস্যা হবে না। বা অন্য কোনো টিচারের কাছে আমার যে গাইডলাইন আছে, গাইডলাইনগুলো যদি তুমি ফলো করো, অন্য কোনো জায়গায় কোচিং সেন্টার বা অন্য কারোর কাছে কোনো প্রিপারেশন নেওয়ার দরকার হবে না বা হেল্প নেওয়ার দরকার হবে না। তো ঠিক আছে, আমরা কথা না বাড়াই, আমরা ক্লাস শুরু করি। আরেকটা কথা বলি যে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের যেহেতু একটু বড় টপিক, সো আমরা তো একটা ক্লাসে এটা শেষ করতে পারবো না, শেষ করতে চাইও না। সো আমরা কয়েকটা এপিসোড করব, এই এপিসোডগুলোর মাধ্যমে একদম কমপ্লিটলি তোমার কমপ্লিটিং সেন্টেন্স শেষ হয়ে যাবে। আহ, আর অবশ্যই তোমরা ক্লাস করার সময় মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, এবং খাতা এবং কলম দিয়ে প্রয়োজনীয় যেখানে নোট নেওয়া দরকার সেখানে তোমরা নোট নিয়ে নিবে। ঠিক আছে? সো আমরা শুরু করি। দেখো, প্রথমে আমরা দেখি ইউজেস অফ ফ্রেজেস অ্যান্ড ক্লজেস, অর্থাৎ আমাদের যে ফ্রেজ এবং ক্লজ আসে, সেই ফ্রেজ এবং ক্লজটা আমাদের পরীক্ষার হলে, অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষার হলে কিভাবে আসে আমরা একটু এটা দেখব। দেখো, প্রশ্ন হবে, 10টা সেন্টেন্স দেওয়া থাকবে। এই যে 1 নাম্বার দেখো, রাঙামাটি ইজ ভেরি বিজি নাও, বাট ডোন্ট ওয়ারি ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল ড্যাশ। এই যে ড্যাশ, এই অংশটুকু তোমাকে আসলে সলিউশন করতে হবে। এই অংশটুকু তোমাকে সলিউশন করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার উইথ অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, অর্থাৎ মিনিংফুল সেন্টেন্স হইতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট গ্রামার তো হইতেই হবে, মিনিংফুল সেন্টেন্স হইতে হবে। সো এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা হলো এই যে আমাদের এইটুকু সলভ করতে হবে, কিন্তু তার আগে এবং পরেও থাকতে পারে আমাদের স্টেটমেন্ট দেওয়া থাকবে, ক্লু দেওয়া থাকবে। এই ক্লুগুলো অনুযায়ী আমরা এই সেন্টেন্সটা কমপ্লিট করব, অর্থাৎ ওই ক্লুর সাথে যেন সেন্টেন্সটা সামঞ্জস্য, রেলেভেন্ট হয়। ইরেভেলেন্ট হইলে হবে না। সো অনেকেই এটাকে আবার কঠিন মনে করে, বাট এটা তো খুব সহজ জিনিস। তোমাকে যখন ক্লু দেওয়া থাকছে তখন তুমি ভুল পথে পা বাড়ানোর সম্ভাবনা কম, তুমি ভুল করার পসিবিলিটি কম। বুঝতে পেরেছো? তারপরে বি নাম্বার যদি আমরা দেখি, মনোযোগ দিয়ে দেখো, আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড দ্য কেমিস্ট্রি লেসন টুডে, আই উড আন্ডারস্ট্যান্ড দ্য লেকচার বেটার ইফ দ্য টিচার ড্যাশ। এই যে ড্যাশ, এটাকে আমার ইয়ে করতে হবে, সলিউশন করতে হবে। এখন দেখো, এই দুইটা সেন্টেন্সের মধ্যে ইফ যুক্ত সেন্টেন্স, ইফ যুক্ত সেন্টেন্স একটা নির্দিষ্ট গ্রামার তোমার ডিনোট করে। আহ, সেটার নাম কি? কন্ডিশনাল। অর্থাৎ ইফ যুক্ত থাকলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স ধরে নিই, বা কন্ডিশনাল সেন্টেন্সের রুলস দিয়ে আমরা সলিউশন করি। সো শুধুমাত্র ইফ যুক্ত আসবে বিষয়টা এমন না, 10টা সেন্টেন্সের মধ্যে সাধারণত নর্মালি 2-3টা ইফ দিয়ে কন্ডিশনাল বা সেমি কন্ডিশনাল রুলসে থাকতে পারে। আবার অন্যান্য গ্রামার, সো দ্যাট থাকতে পারে, ট্রু ডট ট্রু থাকতে পারে, আনলেস থাকতে পারে, লেস্টের রুলস থাকতে পারে, যে কোনো ধরনের। আবার কত একটা হয়তো প্রভাব দিতে পারে, যেটা তোমাকে মোটামুটি মেমোরাইজ করে রাখতে হবে। আবার এমনিতেও মানে কতগুলো রুলস, রুলস বলতে ইমপ্লিসিট রুলসের
থাকবে, অর্থাৎ ঠিক তুমি বুঝতে পারবা না যে অ্যাকুরেট এটা কি রুলস আসছে। তবে তুমি যদি ইংলিশের বেজ খুব স্ট্রং থাকে তাহলে তুমি ওইগুলো এমনিতেই পারবে, ওইগুলো ওই ধরনের সেন্টেন্স তুমি এমনিতেই পারবে। ওকে, সো এইরকম 10টা থাকবে, তোমাদেরকে সলিউশন করতে হবে ঠিক এইভাবে। দেখো এই যে 1 নাম্বার দেখো, ইফ আই ফাইন্ড এনি গুড হোটেল আই উইল কন্ট্রাক্ট ইউ ইমিডিয়েটলি। অর্থাৎ আমি যদি খুব ভালো হোটেল খুঁজে পাই তাহলে আমি তোমার সাথে ইমিডিয়েটলি কি করব, যোগাযোগ করব। সো এইভাবে আমাদের 10টা সেন্টেন্স কারেক্ট করতে হবে, কমপ্লিট করে লিখে দিতে হবে। এবং যে অংশটুকু তুমি লিখবে মাস্ট তোমাকে আন্ডারলাইন করতে হবে, এই যে আন্ডারলাইন করে দিতে হবে। ওকে, এখানে প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 0.5 আছে মার্কস বরাদ্দ। এবং যদি 10টা সেন্টেন্স তুমি কারেক্ট করতে পারো তাহলে 5-এ 5 পেয়ে যাবে তুমি। তার মানে 60 নাম্বার, 12টা গ্রামারে যে 60 নাম্বার আছে সেই 60 নাম্বার পাওয়ার ক্ষেত্রে তুমি এক ধাপ এগিয়ে গেলে। ওকে, সো আমরা দেখো প্রথমেই আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা গুরুত্বপূর্ণ রুলস হলো টু ডট ডট টু, টু ডট ডট টু। অর্থাৎ এই যে টু ডট ডট টু, এই প্যাটার্নে যদি আমাদের কোনো সেন্টেন্স থাকে তাহলে এটা নির্দিষ্ট একটা টেকনিকে আমাদের সলিউশন করতে হবে। সো আমরা একটু এক্সাম্পলটা দেখি। এক্সাম্পল বলছে দ্য ম্যান ইজ টু উইক, দ্য ম্যান ইজ টু উইক। এখন তুমি যদি এখানে টু উইক, উইকটা কি বলো তো? উইকটা হলো অ্যাজেটিভ, উইকটা কোন ফর্মে আছে? অ্যাজেটিভ। এখন টু থাকলে তোমাকে নির্দিষ্ট একটা প্যাটার্ন অনুসরণ করতে হবে, সেই প্যাটার্নটা হলো সাবজেক্ট, এরপরে ভার্ব তো বসবেই, তারপরে টু, অ্যাজেটিভ। দেখো অ্যাজেটিভ অনেক সময় এখানে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাজেটিভ বা অ্যাডভার্ব, তারপরে অবশ্যই তোমাকে টু দিতে হবে, অবশ্যই কি দিতে হবে? টু দিতে হবে। এবং এরপরে যে ভার্বটা আছে সেই ভার্বটা কিন্তু বেস ফর্ম হবে। আমি আবারও বলছি, এখানে যে ভার্ব আছে সেই ভার্বটা অবশ্যই বেস ফর্ম হবে। এখন তোমরা যেটা করবে, এই যে আমাদের স্ট্রাকচার আছে, স্ট্রাকচারগুলো তুমি অবশ্যই নোট করে নিবে, তোমার খাতায় নোট করে নিবে। তো টু ডট ডট টু, টু ডট ডট টু থাকলে এরপরে টু এর পরে ভার্বের বেস ফর্ম হবে। অর্থাৎ আমি প্রথমে সেন্টেন্সটা পড়ে ফেলি থ্রুলি। দ্য ম্যান ইজ টু উইক, মানুষটি এত দুর্বল যে। আরেকটা বিষয়, টু ডট ডট টু, এই প্যাটার্নটাই হলো নেগেটিভ প্যাটার্ন। অর্থাৎ এইটা থাকলে মিনিংটা সবসময় নেগেটিভ হবে। হয়তো সেন্টেন্সের ভিতরে তুমি নেগেটিভিটি খুঁজে পাবে না বা নেগেশনটা খুঁজে পাবে না, বাট মনে রাখবে যে মিনিংটা সবসময় কি হবে? নেগেটিভ হবে। অর্থাৎ মানুষটি এত দুর্বল যে, এত দুর্বল যে কি হাঁটতে পারে? হাঁটতে পারে না। তার মানে মানুষটি এত দুর্বল যে হাঁটতে পারে না, দ্যাট মিন্স টু ওয়াক, টু ওয়াক। এই যে দেখো টুর পরে কিন্তু আমরা কি করছি? ভার্বের বেস ফর্ম বসাইছি, ভার্বের বেস ফর্ম। ওকে, অর্থাৎ মানুষটা এত দুর্বল যে হাঁটতে পারে না, এই টু ওয়াকের নিচে আমরা কি করব? আন্ডারলাইন করে দিব আমাদের অ্যান্সার। ওকে, এখন আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষার হলে এই দ্য ম্যান ইজ টু উইক এর আগে বা পরে একটা স্টেটমেন্ট বা একটা ক্লু দেওয়া থাকতে পারে। একই কথা, ক্লু বরঞ্চ দেওয়া থাকলে সহজ, যে তুমি কি বলছো, কি করবা। হয়তো ওখানে হাঁটার কথা বলবে বা দৌড়ানোর কথা বলবে বা স্কুলে যাইতে পারে না এরকম বলবে, তখন আমরা এরকম লিখবো যে মানুষটা এত দুর্বল যে সে স্কুলে যাইতে পারে না, টু উইক টু গো টু স্কুল। বুঝতে পারছো বিষয়টা? এখন এখানে দেখো তুমি শিরোনাম, আমার এই যে প্যাটার্ন অর্থাৎ এই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা কি? সাবজেক্টের পরে ভার্ব তো দেওয়াই থাকবে, টুর পরে আমরা অ্যাজেটিভ কিংবা অ্যাডভার্ব বসাবো, তারপরে টু, টুর পরে ভার্বের কোন ফর্ম বসাবো? বেস ফর্ম। এখন কোনটা? সাবজেক্ট বা ডোয়ার যদি একই হয়, ডোয়ার কি? ডোয়ার হলো মূলত অ্যাক্টিভ সাবজেক্ট, ডোয়ারের অপর নাম হলো অ্যাক্টিভ সাবজেক্ট। দ্যাট মিন্স তুমি যখন দেখবে যে সাবজেক্ট বা ডোয়ার যদি একই হয়, আমি আবারও বলি সাবজেক্ট বা ডোয়ার যদি একই হয়, এখানে সাবজেক্ট কোনটা বলো তো? দ্য ম্যান, মানুষটি এত দুর্বল যে হাঁটতে পারে না। যে ব্যক্তি, যে ব্যক্তি দুর্বল সেই ব্যক্তি কিন্তু হাঁটবে বা হাঁটতে পারে না। অর্থাৎ সাবজেক্ট দুইটা কিন্তু সেম, সেম সাবজেক্ট। এখন সেম সাবজেক্ট হইলে অর্থাৎ সাবজেক্ট বা ডোয়ার অ্যাক্টিভ সাবজেক্ট যদি একই হয় তাহলে আমরা টু ডট ডট টুর ক্ষেত্রে এই রুলসটা অ্যাপ্লাই করব। মাইন্ড ইট, সাবজেক্ট বা ডোয়ার যদি একই হয়। তোমার মনে প্রশ্ন যাচ্ছে যে সাবজেক্ট বা ডোয়ার যদি স্যার ভিন্ন হয় তাহলে কি হবে? হ্যাঁ, সাবজেক্ট বা ডোয়ার যদি ভিন্ন হয় তাহলে রুলসটা একটু ভিন্ন হবেই, আমরা একটুই দেখছি, 1 মিনিট পরেই আমরা এটাতে আসবো। তাহলে এই এক্সাম্পলটা আমরা সলিউশন করি। হি ইজ টু অনেস্ট, হি ইজ টু অনেস্ট থাকলে কি হয় বলো তো? আমরা সে এতই সৎ, আমি আবার বলি সে এতই সৎ
সৎ মানুষ কি করে? মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা বলে না। দ্যাট মিনস হি ইজ ট্রু অনেস্ট। দেখো, প্রথম কথা হলো সাবজেক্ট হি, সে মিথ্যা কথা বলে না। মিথ্যাকে অন্য কেউ বলবে? মিথ্যা অন্য কেউ বলবে না। সে, যে সৎ ব্যক্তি, সে নিজেই মিথ্যা কথা বলবে না। দ্যাট মিনস সাবজেক্ট বা ডোয়ার একই, সাবজেক্ট বা ডোয়ার একই। তার মানে টু টেল এ লাই, টু টেল এ লাই, এটা লিখে তোমরা আন্ডারলাইন করে ফেলবে। আমি আবার বলি, হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই। তুমি আরও অনেকভাবে মিনিংফুল যে কোনো সেন্টেন্সেই তুমি লিখতে পারো, কমপ্লিট করতে পারো। ধরাবাঁধা কোনো নিয়ম নাই যে টু টেল এ লাই দিতে হবে, এখানে অন্য কিছু তুমি দিতে পারো। ওকে, শর্ত কি? যখন সাবজেক্ট বা ডোয়ার একই হবে। আবারও আমি মনে করাই দিই, টুর পরে ভার্বের টু থাকলে অবশ্যই টু ডট ডট কী হবে? টু ডট ডট টু বসবে। অর্থাৎ এই যে টু ডট ডট টু, এই টুর পরে কিন্তু ভার্বের কি বসবে? অবশ্যই বেস ফর্ম। অবশ্যই কি? ভার্বের বেস ফর্ম। টু ডট ডট টুর পরে ভার্বের বেস ফর্ম। ওকে, এখন আসি, এই যে সাবজেক্ট বা ডোয়ার ভিন্ন হলে কি হবে, এইটা নিয়ে আমাদের চিন্তা। যখনই আমি বলেছিলাম সাবজেক্ট বা ডোয়ার একই হলে কি হবে, এখন প্রশ্ন আসবে যে সাবজেক্ট বা ডোয়ার ভিন্ন হলে কি হবে। দেখো, সাবজেক্ট বা ডোয়ার ভিন্ন হইলে প্রথম কথা, এই যে যে সাবজেক্ট আছে তারপরে ভার্ব আছে, টু আছে, এই টুর পরে আমি বলেছি অ্যাজেটিভ বা অ্যাডভার্ব বসবে। তারপরে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, ফর। কি বসবে? ফর বসবে। এই ফর, এই ফরটা হলো অন্য যে সাবজেক্ট থাকবে। এখানে লেখা আছে টু যুক্ত ভার্বের সাবজেক্ট বা ডোয়ার এর অবজেক্টিভ ফর্ম। আর আসলে সহজ করে বলি, এখানে ফরের পরে এই যে দ্বিতীয় যে সাবজেক্ট আনবে, তুমি তো প্রথমে একটা সাবজেক্ট বসাইছো, ওইটাকে যদি তুমি সাবজেক্ট ওয়ান ধরো, তাহলে দ্বিতীয় যে সাবজেক্ট আনবে এই সাবজেক্টের কিন্তু অবজেক্টিভ ফর্ম হবে। কেন অবজেক্টিভ ফর্মে হবে? কারণ ফর আছে। ফরটা কি? প্রিপোজিশন। প্রিপোজিশনের ভার্বের, প্রিপোজিশনের পরে প্রনাউনের কোন ফর্ম হয়? সবসময় অবজেক্টিভ ফর্ম হয়। প্রনাউনের ফর্ম কয়টা? চারটা, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ এবং রিফ্লেক্সিভ। সো প্রিপোজিশনের পরে আমরা সবসময় কি বসাই? ভার্বের অবজেক্টিভ ফর্ম। ওকে, এরপরে দেখো টু বসবে, আর টুর পরে তো যথারীতি ভার্বের বেস ফর্ম। এখানে তো বলার কোনো কিছুই নাই, সুযোগই নাই যে টুর পরে ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম। এখন এখানে আসি, এই এই এক্সাম্পলটা আমরা সলিউশন করি, তাহলে আমরা এই রুলসটা খুব সহজে বুঝতে পারবো। তোমরা কিন্তু রুলসটা খাতায় তুলে নিবে। দ্য স্টুডেন্টস কুড নট মেমোরাইজ দ্য পোয়েম, মানে কি? স্টুডেন্টসরা মেমোরাইজ করতে পারে না, কবিতাটা মনে রাখতে, স্মরণ রাখতে পারে না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট। ইট ওয়াজ, এটি খুবই ডিফিকাল্ট। এটি বলতে কি বোঝাচ্ছি? ইট বলতে কি বোঝাই বলো তো? পয়েম। কবিতাটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট কি করা? মনে রাখা। খুবই ডিফিকাল্ট কি করা? মনে রাখা। এখন প্রশ্ন হলো, মেমোরাইজের কথা তো বলছে, কুড নট মেমোরাইজ করতে পারেন, তার মানে এটি খুবই ডিফিকাল্ট কি? মনে রাখা। মনে রাখাটা খুবই ডিফিকাল্ট। এখন কবিতা নিজে কি মনে রাখতে পারে? এখন আমরা যদি এখানে না বুঝে, ধরো এখানে না বুঝে যদি টু মেমোরাইজ দিয়ে দিই, ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ, এটি খুব কঠিন যে মনে রাখা। এখন অনেকেই যারা বুঝবে না তারা কিন্তু মনে করবে যে এইভাবে তো করে এসেছি ছোটবেলায়। বাট এখানে কিন্তু সাবজেক্ট ডোয়ার ভিন্ন। ডোয়ার ভিন্ন কেন আমি তোমাকে বলি, তুমি যদি ইট ওয়াজ টু ডিফিকাল্ট টু মেমোরাইজ দাও, তাহলে একই ডোয়ার হয়ে যাচ্ছে, মানে সাবজেক্টটা একই হচ্ছে। এখন সাবজেক্ট এক হলে কীভাবে? ইট বলতে কি বোঝাচ্ছে? ইট বলতে কি স্টুডেন্টস বোঝাচ্ছে? ইট বলতে কি বোঝাচ্ছে? কবিতা বোঝাচ্ছে। তার মানে কবিতা খুবই ডিফিকাল্ট, কবিতা নিজেই মনে রাখে, এটা হয়? কবিতা নিজে মনে রাখতে পারে? কবিতাটা খুব ডিফিকাল্ট কাদের জন্য? ফর দেম বা ফর দ্য স্টুডেন্টস। দ্য স্টুডেন্টস যেহেতু আছে, তার পরিবর্তে আমরা অবজেক্টিভ ফর্ম হিসেবে কি লিখব? ফর দেম টু মেমোরাইজ, টু মেমোরাইজ। বুঝতে পেরেছো? অর্থাৎ এই যে ফর, প্রিপোজিশনের পরে দেখো আমি অবজেক্টিভ ফর্ম, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসালাম। এখন কথা হলো, এই যে যে সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটার কোন ফর্ম বসালাম? অবজেক্টিভ ফর্ম। এখন দেখো, এই সাবজেক্ট আর এই সাবজেক্ট ভিন্ন, অর্থাৎ সাবজেক্ট অথবা ডোয়ার, এটা কি ভিন্ন? যদি ভিন্ন হয় তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে? ফর আনতে হবে, তারপর অবজেক্টিভ, দ্বিতীয় সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, তারপরে যথারীতি টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমার কথা কি বুঝতে পারছো সবাই? এই এক্সাম্পলটার সাথে এই রুলসটা খুব ভালো করে নোট করে রাখো। আমরা এই প্যাটার্নের আরও একটা এক্সাম্পল সলিউশন করব। বলছে যে আই ফাউন্ড দ্য বক্স ইন দ্য রুম, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর। বলছে যে আমি একটা বক্স, রুমে একটা বক্স খুঁজে পেয়েছিলাম,
এই বক্সটা খুব হেভি, খুব ভারী, কার জন্য? আমার জন্য, ফর মি, আমার জন্য। যেহেতু ডোয়ার ভিন্ন, বক্স তো আর ক্যারি করতে পারে না, টু ক্যারি। এই বক্সটা খুবই ভারী আমার জন্য, কি করার জন্য? বহন করার জন্য। বুঝতে পারছো? দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। এইভাবে আমাদের সলিউশন করতে হবে যখন ডোয়ার ভিন্ন হবে। আমরা যদি এইটা বলি, এই সেন্টেন্সটা সলিউশন করি, দ্য কোশ্চিন ইজ টু হার্ড। কোশ্চিনটা কি বলতো? খুবই কঠিন। কোশ্চিন খুবই কঠিন হলে কি হয়? আমরা অ্যান্সার করতে পারি না। এখন কোশ্চিন কি নিজে অ্যান্সার করতে পারে? তার মানে ডোয়ার ভিন্ন, সাবজেক্ট ভিন্ন হচ্ছে। তাহলে কোশ্চিন কাদের জন্য কঠিন? ফর দ্য স্টুডেন্টস, ফর দেম, ফর আস, ফর মি, ফর ইউ, ফর হিম। যে কোনো কিছু, যে তুমি ডোয়ারটাকে, সাবজেক্টকে যেভাবে দিবা, যে তার জন্য, আমার জন্য, তাদের জন্য, সবার জন্য, স্টুডেন্টদের জন্য, সেই অনুযায়ী তুমি এখানে অবজেক্টিভ ফর্মটা লিখে দিবে। ফর দ্য স্টুডেন্টস, ফর দ্য স্টুডেন্টস টু অ্যান্সার, টু অ্যান্সার। অর্থাৎ দ্য কোশ্চিন ইজ টু হার্ড ফর দ্য স্টুডেন্টস টু অ্যান্সার। মনে থাকবে? দ্য কোশ্চিন ইজ টু হার্ড ফর দ্য স্টুডেন্টস টু অ্যান্সার। এখন আসো, বেলা সেভড টু স্মল অ্যান অ্যামাউন্ট টু। তারপরে আই ওয়াজ টু ইয়ং টু, দে ওয়াক টু স্লোলি। প্রত্যেকটাই এক্সাম্পল দেওয়া আছে। দেখো এই যে প্র্যাকটিস আমি দিয়েছি, এই প্র্যাকটিসগুলো তোমরা নোট করে নিবে, স্ক্রিনশট রাখতে পারো বা একদম খাতায় নোট করে রাখতে পারো। নোট করে এগুলো সলিউশন করবে। আশা করি তুমি যদি এই প্যাটার্নের এই কয়েকটা এক্সাম্পল সলিউশন করো, তোমার আর অসুবিধা হবে না। তুমি ইন্টারমিডিয়েট পরীক্ষায় বা যে কোনো কলেজের যে কোনো এক্সাম পরীক্ষায়, প্রি টেস্ট বলো, টেস্ট পরীক্ষা বলো, সব জায়গায় তুমি পারবে, সলিউশন করে আসতে পারবে। যদি তুমি এই কোশ্চেনগুলো খুব ভালোভাবে ওই প্রশ্নের আলোকে তুমি সলিউশন করে ফেলতে পারো। ঠিক আছে? এখন আসি, আরেকটা নতুন রুলসে আসি। সো ডট ডট দ্যাট। এই যে আমরা একটু আগে কি করছি, টু ডট ডট টু করছি না? কোনো একটা সেন্টেন্সে যদি প্যাটার্নটা টু ডট ডট টু থাকে, তাহলে এটা হলো সিম্পল সেন্টেন্সের প্যাটার্ন। কোন সেন্টেন্সের? সিম্পল সেন্টেন্সের। বাট সো ডট ডট দ্যাট থাকলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্সের প্যাটার্ন। তার মানে সেন্টেন্সের অর্থ একই থাকবে, শুধু প্যাটার্নগতভাবে গঠনটা, স্ট্রাকচার ভিন্ন হয়ে যাবে। একটা হলো সিম্পল সেন্টেন্সে ছিল, এখন ওইটাকে আমরা কি করব? কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব। সো সো ডট ডট দ্যাট কিংবা সো দ্যাট, দেখো একই রুলস কিন্তু, একটু খুবই মনোযোগ দিয়ে যদি এটা বুঝো। এই যে সো ডট ডট দ্যাট আছে না, এই রুলস, কিংবা সো দ্যাট, কিংবা শুধুমাত্র দ্যাট। আচ্ছা, তারপরে দেখো আমি একটু উপরের গুলো মুছে দিই। আশা করি সবাই, আমি যখনই লিখবো তখনই সাথে সাথে নোট নিয়ে নিবে। সো দ্যাট দ্যাট, এবার দেখো ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট। হ্যাঁ, সো এই যে এইগুলো থাকবে সবগুলোর ক্ষেত্রে একই। সো ডট ডট দ্যাট এর মাঝখানে অ্যাজেটিভ বা অ্যাডভার্ব থাকে। কি থাকে? অ্যাজেটিভ বা অ্যাডভার্ব। আর সো দ্যাট বা দ্যাট বা ইন অর্ডার দ্যাট এর আগে বা পরের অংশটুকু আমাদেরকে বসাতে হবে। সো আমরা সবসময় বিবেচনা করব ইন অর্ডার দ্যাট থাকলে অর্থগতভাবে সব কিন্তু খুবই সিমিলার, মানে একই বলা যায়। এই দ্যাট তারপরে সো দ্যাটের দ্যাট, শুধু দ্যাট, এইগুলোর পরে আমাদের কি বসাতে হয়? সবসময় একটা সাবজেক্ট বসাতে হয়। সবসময় কি বসাতে হয়? একটা সাবজেক্ট। দেখো এই সোর আগে অংশে অবশ্যই কি থাকবে? সাবজেক্ট থাকবে। অবশ্যই কি থাকবে? সাবজেক্ট। দেখো এই যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটাকে ধরো আমি সাবজেক্ট ওয়ান হিসেবে আইডেন্টিফাই করতে পারি। আমি যদি বলি এটা হলো সাবজেক্ট ওয়ান, অর্থাৎ প্রথম সাবজেক্ট হলো এখানে। তারপরে দেখো ভার বসবে, তারপরে সো বসবে, তারপরে অ্যাজেটিভ কিংবা অ্যাডভার্ব, এরপরে দ্যাট বসবে। এখন এই দ্যাটের পরে আবার যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটা একই হতে পারে, ভিন্ন হইতে পারে। শোনো, এই যে প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম আছে না, এইটা একটু কারেকশন করে নিও। আসলে বিষয়টা প্রথম সাবজেক্টের প্রোনাউন ফর্ম হবে এমন না, এটা ভিন্ন কোনো সাবজেক্টও হইতে পারে। এটা ডিপেন্ড করবে কিসের উপর? অর্থের উপরে। অর্থ যদি ডিমান্ড করে, মিনিং যদি ডিমান্ড করে যে দুইটা সাবজেক্ট ভিন্ন হবে, তাহলে ভিন্ন হবে। মিনিং যদি ডিমান্ড করে যে দুইটা সাবজেক্ট একই হবে, তাহলে একই হবে। ঠিক আছে? সো এটা হলো ইউনিভার্সাল কোনো রুলস না। এরপর আসো, এরপরে নর্মালি খুবই মনোযোগ দিয়ে দেখো, ক্যান অথবা কুড।
ক্যান হলো সাধারণত কোন, প্রথম অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান দিয়ে প্রকাশ করি, প্রথম অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড দিয়ে প্রকাশ করি, অনুরূপভাবে মে বা মাইট, ঠিক আছে। তারপরে অনেক সময় উইল বসাই, সাধারণত আমরা ক্যান বা কুডের দিকে বেশি যাই, ক্যান কুড মে মাইট এই দুইটা রুলসের ক্ষেত্রে বেশি যাই। এবং এরপরে দেখো এই যে নট আছে না, নটটা ব্র্যাকেটে রাখো, নটটা বসতেও পারে নাও বসতে পারে। এখন নট কখন বসবে, মিনিং যদি ডিমান্ড করে যে নট বসবে তাহলে নট বসবে। যেমন আমি তোমাকে বলি, আমি যদি বলি সে এত দুর্বল যে সে হাঁটতে পারে, দুর্বল হলে হাঁটতে পারে, নর্মালি পারে না, তার মানে ক্যান নট। যদি এমন বলি সে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যে সব অঙ্ক পারে, তখন তো ক্যান নট বসবে না, তখন ক্যান, সব অঙ্ক পারে, ক্যান সলভ দ্য অল দ্য ম্যাথস। বিষয়টা এরকম না। অর্থাৎ তোমার এই যে নট কোথায় বসবে, নটটা কি আদৌ বসবে কিনা, এটা ডিপেন্ড করবে কিসের উপরে, অর্থের উপরে। পুরো সেন্টেন্স যেমনটা সাবজেক্ট দুটো ভিন্ন হবে কি একই হবে, এইটা নির্ভর করবে কিসের উপরে, পুরোটাই সেন্টেন্সের অর্থের উপরে। এবং এরপরে যথারীতি দেখো ভার্বের কোন ফর্ম বসবে, ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ভার্বের V1 বেস ফর্ম। সো আমরা একটু এক্সাম্পল দেখি। দেখো বলছে উই ওয়ার সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে বাট ইট ওয়াজ সো হট দ্যাট। সো আচ্ছা, দেখো বলছে উই ওয়ার সাপোজ টু স্টার্ট আওয়ার জার্নি দ্য নেক্সট ডে, আমাদের আগামী দিন অর্থাৎ পরবর্তী দিন আমাদের কি করার কথা ছিল বলো তো, জার্নিটা স্টার্ট করার কথা ছিল। বাট ইট ওয়াজ সো হট, কিন্তু এটি খুবই কি, খুবই গরম যে। বাট ইট ওয়াজ সো হট দ্যাট, এটি খুবই মানে খুবই গরম যে। এখন যেহেতু খুবই গরম, খুবই গরম হলে কি আমরা কি জার্নি স্টার্ট করতে পারবো, না পারবো না, মানে আমরা কি যেতে পারবো, যেতে পারবো না নর্মালি। যে এখন তোমার যদি মনে হয় যে অর্থ ডিমান্ড করছে যে খুবই গরম আমরা তারপরেও যেতে পারবো, তাহলে তুমি দিও। বাট নর্মাল লজিকে আমরা যেতে পারি না। দ্যাট মিন্স ইট ওয়াজ সো হট দ্যাট। এখানে আরেকটা বিষয় দেখো, ইট ওয়াজ, ইট বলতে কি এনভায়রনমেন্টের অবস্থা, স্টেট দ্য, দ্য স্টেট অফ এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের অবস্থা বোঝানো হচ্ছে। সো এক্ষেত্রে, এক্ষেত্রে আমি কি করব, এখানে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টকে আমি দ্যাটের পরে বসাতে পারবো, এই সাবজেক্টটা দ্যাটের পরে বসাতে পারবো না। সো আমার নতুন সাবজেক্ট আনতে হবে, দ্যাট উই, নতুন সাবজেক্ট উই কুড, কুড বসবে কেন বলো, কুড বসবে কারণ হলো ইট ওয়াজ, অর্থাৎ এটা কোন টেন্স আছে, পাস্ট টেন্স আছে। উই কুড নট গো আউটসাইড, গো আউটসাইড, উই কুড নট গো আউটসাইড, আমরা বাইরে যেতে পারবো না, ব্যাস। আমার কিন্তু দেখো সেন্টেন্স হয়ে গেছে। অর্থাৎ বাট ইট ওয়াজ সো হট দ্যাট উই কুড নট গো আউটসাইড। তারপরে আমরা আরো একটা সলভ করি, আই অ্যাম সো স্ট্রং, আমি খুবই সবল, স্ট্রং খুবই সবল। এখন খুবই সবল হলে কি হয় বলো, আমি খুবই সবল যে, দ্যাট আই ক্যান, এখানে সাবজেক্ট একই, আই ক্যান বেয়ার, অর্থাৎ বহন করতে পারি, আই ক্যান বেয়ার অল বাকেট, সবগুলো বালতি আমি কি করতে পারি, বহন করতে পারি। হয়ে গেল আমার। অর্থাৎ খুব সহজ দেখো, যে আমি নর্মালি কি বসালাম, যে আমি খুবই শক্তিশালী, এই জন্য আমি কি করতে পারি, সবগুলো বহন করতে পারি। এখন তুমি শক্তিশালী লোক, তুমি বহন করতে পারো না, যদি তুমি অর্থ এরকম করতে পারো তাহলে তুমি নট দিবে। ওকে। রহিম ইজ সো রিচ, রহিম এত ধনী যে, দ্যাট হি ক্যান, হি ক্যান, এখানেও দেখো সাবজেক্টটা একই সাবজেক্ট, হি ক্যান হেল্প দ্য পোর, হি ক্যান হেল্প দ্য পোর। অর্থাৎ রহিম এত ধনী যে সে গরিবদেরকে কি করতে পারে, হেল্প করতে পারে। এবার আসো প্র্যাকটিস। ইংলিশ ইজ সো ডিফিকাল্ট দ্যাট, ইংলিশ ইজ সো ডিফিকাল্ট দ্যাট, এটা আমরা সলিউশন করব। হি ইজ সো উইক দ্যাট, সে এত দুর্বল যে, এটাও আমরা সলিউশন করব। হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, ধরো হি ইজ সো ডিসঅনেস্ট দ্যাট, সে এত অসৎ যে সে কোনো ভালো কাজই করতে পারে না, সে এত অসৎ যে সে কোনোভাবে মানুষের আস্থা অর্জন করতে পারে না। সো আমরা মিনিংফুল একটা সেন্টেন্স বানায়ে এইভাবে সলিউশন করব।
আরেকটা কথা, এই যে আমাদের রুলস রুলস প্যাটার্নটার দিকে একটু খেয়াল রাখো। এই যে এখানে ক্যান বা কুড, এরপরে নট বসাও বা বসাও না, এইটা ছাড়াও, অর্থাৎ ক্যান বা কুড বসাতেই হবে, মে মাইট বসাতে হবে এমন না, এমনিতেই তুমি একটা ক্লজ বসাইতে পারো। তবে বেশিরভাগ সেন্টেন্সের ক্ষেত্রেই দেখবা যে ক্যান বা কুড দিলে অর্থগুলো হয়ে যায়। এই জন্য আমরা রুলসের ক্ষেত্রে লিখে দিলাম, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো রুলস না। অর্থাৎ একদম যে ট্র্যাডিশনাল ওয়েতে এখানে তোমাকে বসাতেই হবে বিষয়টা এমন না, তুমি তোমার মতো করে সেন্টেন্সটা বিল্ড আপ করতে পারো। ওকে, ঠিক আছে, আমরা একটু পরবর্তী প্যাটার্নের দিকে চলে যাই। ইন অর্ডার দ্যাট সো দ্যাট, একটু আগে আমরা পড়ে ফেললাম একই রুলস, আমি এইটার জন্য আলাদা করে তোমাকে কোনো রুলস পড়াবো না, পড়ানোর দরকারও নাই। ইন অর্ডার দ্যাট বা দ্যাট, সো দ্যাট একই অর্থ, বা শুধুমাত্র দ্যাট, আলাদা করে পড়ানোর কোনো প্রয়োজন নাই। আমরা এক্সাম্পলগুলো দেখি। হি স্টাডিজ মেডিসিন, সে মেডিসিনে পড়ালেখা করে যাতে, আমি আবার বলি, সে মেডিসিনে পড়ালেখা করে যাতে কি করতে পারে, মেডিসিনে পড়ালেখা করলে কি করতে পারে বলো? হি ক্যান প্রেসক্রাইব ইউ, সে তোমাকে কি করতে পারে, মেডিসিন প্রেসক্রাইব করতে পারে, যেহেতু সে মেডিসিনে পড়াশোনা করে, যাতে সে তোমাকে কি করতে পারে, তোমাকে প্রেসক্রিপশন দিতে পারে, অর্থাৎ তোমাকে প্রেসক্রাইব করতে পারে। প্রেসক্রিপশন হলো নাউন, এর ভার্ব ফর্ম কোনটা, প্রেসক্রাইব, এই জন্য হি ক্যান প্রেসক্রাইব ইউ। এখন আমরা সেকেন্ড এক্সাম্পল দেখি। উই আর ক্লোজলি রিলেটেড টু আওয়ার এনভায়রনমেন্ট, উই শুড কিপ আপ দ্য এনভায়রনমেন্ট ফ্রি ফ্রম পলিউশন সো দ্যাট, বলছে আমাদের অবশ্যই এনভায়রনমেন্টটাকে ফ্রি রাখতে হবে, কোথা থেকে, পলিউশন থেকে রাখতে হবে, যাতে আমাদের আমরা কি থাকতে পারি, ভালো থাকতে পারি, যাতে আমরা ভালো থাকতে পারি। মাই এইচএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট। দেখো, বলা হচ্ছে যে আমার এইচএসসি এক্সাম দরজায় নাড়া দিচ্ছে, আমাকে অবশ্যই কি করতে হবে বলো তো, যে আমাকে অবশ্যই, আচ্ছা দেখো, বলছে যে আমার এইচএসসি এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, আই হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি সো দ্যাট। বলা হচ্ছে যে আমার এইচএসসি এক্সাম দরজায় করা নাড়ছে, আমাকে অবশ্যই অ্যাটেন্টিভলি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, যাতে আমরা কি করতে পারি, মনোযোগ দিয়ে পড়াশোনা করলে কি করতে পারি আমরা, আই ক্যান ডু, আই ক্যান ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, ক্যান ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, বেটার ইন দ্য এক্সামিনেশন। অর্থাৎ আমার ইন্টারমিডিয়েট পরীক্ষা খুব কাছে চলে আসছে, দরজায় করা নাড়ছে, আমাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে যাতে আমি পরীক্ষায় ভালো করতে পারি। এর পরবর্তী এক্সাম্পলটা দেখো, দেয়ার আর ম্যানি অবস্টাকলস ইন আওয়ার ওয়ে টু সাকসেস, আমাদের সাকসেসের ক্ষেত্রে আমাদের অনেক বাধা বিপত্তি আসবে। উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট, আমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, যাতে আমরা কি করতে পারি, জীবনে উন্নতি করতে পারি, যাতে আমরা আমাদের বাধাগুলো ডিঙায় চলে যেতে পারি, তাই তো, আমাদের বাধাগুলো আমরা কি করতে পারি, ভ্যানিশ করে ফেলতে পারি। তার মানে উই মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট উই ক্যান শাইন ইন লাইফ, উই ক্যান শাইন ইন লাইফ, আমরা আমাদের জীবনে উন্নতি করতে পারি। এইভাবে আমরা সলিউশন করে যাব। এখানে এক্সাম্পলগুলো যে দেওয়া আছে এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা তোমাদের খাতায় নোট করে রাখো, এইগুলোই বারবার পড়বে তোমার ইন্টারমিডিয়েট এবং কলেজের প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষার জন্য। এইটাই মোর দ্যান আনাফ, ঠিক আছে, এর বাইরে তোমাকে অত বেশি প্র্যাকটিস করা লাগবে না। এখন আরো একটা এক্সাম্পল আমরা সলিউশন করব, সেই সলিউশনটা দেখো। প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডিং দ্যাট বা আনলেস, এই যে চারটা দেখলা, চারটা ওয়ার্ড, এইগুলো একই ক্ষেত্রে একই অর্থ একই প্যাটার্নে ব্যবহার করা হবে। এখন অনেকেরই এই শুধুমাত্র প্রোভাইডেড নিয়ে প্রবলেম হবে। দেখো, শুধুমাত্র প্রোভাইডেড থাকলে যে অর্থটা দিবে শর্ত থাকে যেমন, শুধুমাত্র প্রোভাইডেড দ্যাট থাকলেও সেই একই অর্থ দিবে, বা প্রোভাইডিং দ্যাট, এই প্রত্যেকটাই কিন্তু কনজাংশন আকারে বসবে, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট যেটাকে বলো, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট
বা প্রোভাইডিং দ্যাট বা আনলেস, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের কনজাংশন আকারে বসবে। সো স্ট্রাকচারটা এরকম হবে। নর্মালি দেখো, সাবজেক্টের পরে শ্যাল বা উইল তো আছেই, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এক্সটেনশন যদি থাকে আর কি। এরপরে দেখো এই অংশটুকু পর্যন্ত দেওয়াই থাকবে তোমাকে, প্রোভাইডেড অথবা প্রোভাইডেড ডেট। আমি আবারও বলি, শুধুমাত্র প্রোভাইডেড দেখলেও এটাকে কনজাংশন হিসেবে কনসিডার করবে। অনেকে মনে করে আচ্ছা প্রোভাইডেড আছে, এটা তো একটা ভার্বের মতো তো লাগছে, বা ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম থাকছে। না, প্রোভাইডেড এটা কনজাংশন, প্রোভাইডেড দ্যাট কনজাংশন, প্রোভাইডিং দ্যাট এটাও কিন্তু একটা কনজাংশন, অথবা আনলেস। এরপরে সেকেন্ড যে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, তারপরে এক্সটেনশন থাকবে। এই সিম্পল একটা প্যাটার্ন, অর্থাৎ প্যাটার্নটা কিন্তু অর্ডিনারি একটা প্যাটার্ন, বাট তোমাকে প্রপারলি তোমাকে ইউটিলাইজ করতে হবে। আরেকটা বিষয়, এই যে কনজাংশন, এইগুলোর পরে অবশ্যই মূল কথা হলো এইগুলোর পরে অবশ্যই ক্লজ বসবে। কোনো অবস্থায় তুমি ফ্রেজ বসাতে পারবে না। কি বসবে? অবশ্যই ক্লজ বসাতে হবে। ক্লজ অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন ইফ নেসেসারি। সো আমরা এখানে দেখি, আই শ্যাল গো আউট প্রোভাইডেড, আমি বাইরে যাব, আমি বাইরে যাব, প্রোভাইডেড শর্ত থাকে যে, অর্থটা এরকম করে, যদি শর্ত থাকে যে আমি বাইরে যাব, অর্থাৎ প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্যাট এগুলোর অর্থটা কি? যদি শর্ত থাকে বা শর্ত থাকে যদি, বা এমন যদি হয়, এমন যদি হয়। আই শ্যাল গো আউট প্রোভাইডেড, এখানে দ্যাট বসানোর দরকার নাই তোমাকে, শুধু প্রোভাইডেড আসছে, তুমি প্রোভাইডেডের পরেই সাবজেক্ট দিয়ে শুরু করে দিবে। আই শ্যাল গো আউট প্রোভাইডেড দ্য ওয়েদার ইজ গুড, দ্য ওয়েদার যদি আমি স্কুলে যাব, বাইরে যাব যদি ওয়েদারটা ভালো থাকে, ওয়েদার ইজ গুড। ব্যাস, হয়ে গেছে। খুব সিম্পল সেন্টেন্স তুমি লিখে দিবে। শি উইল কাম টু ভিজিট আস নেক্সট সানডে প্রোভাইডেড দ্যাট, সে আমাদের এখানে আগামী রবিবারে আসবে যদি আমি তাদেরকে ইনভাইট করি। অথবা তুমি ওইটাও লিখতে পারো, দ্য ওয়েদার ইজ গুড যদি, এখন বারবার একটা লেখার দরকার নাই। শি উইল কাম টু ভিজিট আস নেক্সট সানডে প্রোভাইডেড দ্যাট উই ইনভাইট হিম, উই ইনভাইট হার, হিম দিও না, উই ইনভাইট হার। যেহেতু সি দ্বারা শুরু হয়েছে, সো তোমাকে অবশ্যই উই ইনভাইট হার দিতে হবে। আরেকটা এক্সাম্পল দেখি, টাইম প্লেস এ ভেরি ক্রুশাল রোল ইন হিউম্যান লাইফ, উই ক্যান নট প্রসপার ইন লাইফ আনলেস, আমরা জীবনে উন্নতি করতে পারবো না যদি না আমরা কঠোর পরিশ্রম করি, আনলেস উই ডু হার্ড ওয়ার্ক, যদি আমরা কঠোর পরিশ্রম না করি। এখানে একটা বিষয়, আনলেস নিজে নেগেটিভ ওয়ার্ড, এরপরে আর তুমি কোনো নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করতে পারবে না। অর্থাৎ আনলেস মানেই তো যদি না, উই কান্ট প্রসপার ইন লাইফ, আমরা জীবন উন্নতি করতে পারবো না যদি না আমরা কঠোর পরিশ্রম করি। আমি আবার বলি, যদি না আমরা কঠোর পরিশ্রম করি। তার মানে এই যে আমরা এক্সাম্পলগুলো সলিউশন করলাম, তুমি একটা জিনিস লক্ষ্য করছো, এই কনজাংশনগুলোর পরে অর্থাৎ প্রোভাইড বা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড বা প্রোভাইডেড দ্যাট বা প্রোভাইডিং দ্যাট কিংবা আনলেস, এইগুলোর পরে আমরা একটা ক্লজ ব্যবহার করছি। নর্মালি একটা ক্লজ, সাধারণত এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে ব্যবহার করি সাধারণত, কারণ এইগুলোর আগের অংশটুকু নর্মালি আমরা, অর্থগুলো এরকম যে নর্মালি ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স আকারেই আসে। সো এরপর আমরা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স ব্যবহার করি। বুঝতে পেরেছো? সো আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এইভাবেই আসবে। আমরা এই কমপ্লিটিং সেন্টেন্সের আজকে এপিসোড 1 হলো, আমরা এপিসোড 2 নেক্সট ক্লাসে আমরা এপিসোড 2 নিয়ে আলোচনা করব, এরকম আরও 4-5টা গ্রামার করব। সো সব কিছু মিলাইয়ে যদি তুমি মোটামুটি 12 থেকে 15টা গ্রামার আইটেম সলিউশন করে ফেলো, তাহলে দেখবা যে এই কমপ্লিটিং সেন্টেন্স তোমার জন্য খুবই সহজ হয়ে যাচ্ছে। এবং একই সাথে তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবে, তখন দেখবা যে এই রুলসগুলোই তোমাকে খুবই আকারে কাজে লাগবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।